দর্শক স্বাগত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিবিসির বিশেষ আয়োজনে। সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। দিনটির তাৎপর্য, প্রাসঙ্গিকতা এবং সেই সঙ্গে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। জনাব হাফিজউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত ডিবিসির বিশেষ আয়োজনে। ধন্যবাদ। আলোচনা শুরু করতে চাই 7ই নভেম্বর একটি ঘটনাবহুল বাংলাদেশের ইতিহাসে। তো সেই জায়গা থেকে আপনি তখন তরুণ সেনা অফিসার ছিলেন, আপনি কোন ব্রিগেডে তখন কাজ করতেন, এবং প্রথমেই এই দিবসটির মূল্যায়ন তাৎপর্যটাই দিয়েই শুরু করতে চাই আলোচনা। 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের এক মাইল ফলক। এই দিনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব মেজর জিয়াউর রহমানের হস্তক্ষেপের ফলেই অক্ষুণ্ণ থাকে। সে সময় বাংলাদেশ আর্মি ছোট একটি আর্মি ছিল, 5টা ক্যান্টনমেন্টে মাত্র 5টা ব্রিগেড ছিল বাংলাদেশ সেনাবাহিনীর মূল শক্তি। আমি এই সময় ঢাকায় যে ব্রিগেডটি ছিল, এখনও আছে 46 ব্রিগেড, এই ব্রিগেডের ব্রিগেড মেজর হিসাবে কর্মরত ছিলাম। এই ঘটনাবলী ক্যান্টনমেন্টের অভ্যন্তরে ঘটেছে, কিন্তু এর প্রভাব ছিল সারা দেশব্যাপী এবং পরবর্তীকালে বিশ্বব্যাপী। এই 7ই নভেম্বরের এফেক্ট ছড়িয়ে পড়ে। 1975 সালে 15ই আগস্ট তারিখে তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান একদল বিদ্রোহী সেনাদের হাতে নিহত হন এবং তারপর আওয়ামী লীগেরই একজন নেতা খন্দকার মোশতাক আহমদ প্রেসিডেন্ট পদে দায়িত্বভার গ্রহণ করেন, কাজ চালাতে থাকেন। ইতিমধ্যে এই 15ই আগস্টে হত্যাকাণ্ডে যারা অংশগ্রহণ করেছে তারা খন্দকার মোশতাকের আনুকূল্য নিয়ে বঙ্গভবনে অবস্থান করতে থাকে এবং তারা রাষ্ট্র পরিচালনায় কিছু কিছু হস্তক্ষেপ শুরু করে। সেনাবাহিনীকেও তারা নিজের মতো করে গড়ার চেষ্টা করে। যদিও মেজর জেনারেল জিয়াউর রহমানকে তারা 24 তারিখে আগস্ট তারিখে সেনাপ্রধান হিসাবে নিয়োগ দেয়, কিন্তু জিয়াউর রহমানকে ব্যবহার করে তারা সেনাবাহিনীতে নিজেদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে। 15ই আগস্টে অংশগ্রহণকারী দুটি ইউনিট হলো প্রথম বেঙ্গল লান্সার ট্যাঙ্ক রেজিমেন্ট, অপরটি হলো 2 ফিল্ড রেজিমেন্ট কর্নেল রশিদের অধীনে, আর ট্যাঙ্ক রেজিমেন্ট কর্নেল ফারুকের অধীনে ছিল। 10টি ট্যাঙ্ক বঙ্গভবনে অবস্থান নিয়েছে বঙ্গভবনের প্রতিরক্ষার জন্যে। আরও প্রায় 15টি ট্যাঙ্ক রেস কোর্সে থাকতো এবং এই ট্যাঙ্ক বাহিনী তাদের মূল শক্তি ছিল। এটি দিয়ে তারা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং জেনারেল জিয়াউর রহমানকে কিছু কিছু পোস্টিং ট্রান্সফারের ব্যাপারে বাধ্য করে। আরও কিছু দেখা গেল যে এই কর্মকর্তারা 15ই আগস্টের অংশগ্রহণকারী কর্মকর্তারা ইতিমধ্যে কিছু আওয়ামী লীগের ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া শুরু করে। বিশেষ করে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডকে তারা বারবার লঙ্ঘন করতে থাকে। এর ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে ক্ষোভের সৃষ্টি হয়। সেনাবাহিনীকে দুটি গ্রুপ, আগে এই 2 বিদ্রোহী রেজিমেন্টের একটা গ্রুপ আর বাকি বিরাট সেনাবাহিনী জেনারেল জিয়াউর রহমানের অধীনস্থ এই গ্রুপ, এই 2 গ্রুপের মধ্যে মানসিক দ্বন্দ্ব চলতে থাকে এবং চেইন অফ কমান্ড যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, জেনারেল জিয়াউর রহমান আরও সময় নিতে চেয়েছিলেন যাতে করে এটা নর্মালি সমাধান হয়ে যায়। কিন্তু এই চেইন অফ কমান্ড লঙ্ঘনের সুযোগে উচ্চাভিলাষী চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডে খালেদ মোশাররফ, তিনি আমার ব্রিগেড কমান্ডার, ঢাকা ব্রিগেডের কমান্ডার কর্নেল সাফাত জামিল বীর মুক্তিযোদ্ধা, তার সহায়তা নিয়ে বঙ্গভবনে অবস্থিত ট্যাঙ্ক রেজিমেন্টের অফিসারদের উপরে হামলা করে তার সাথে বিমান বাহিনীর একদল অফিসার এই কর্নেল সাফাত এবং ব্রিগেডিয়ার খালেদের সাথে যোগ দেন এবং যেহেতু জিয়াউর রহমান মধ্যবর্তী অবস্থানে ছিলেন, তিনি কোনো পক্ষের নেন নেই, সেজন্য জিয়াউর রহমানকেও সিজিএস কয়েকজন অফিসার পাঠিয়ে গৃহবন্দী করে রাখেন। বিমান বাহিনী যখন সকালবেলা 3রা নভেম্বর তারিখে আকাশে উঠে বঙ্গভবনের চতুর্দিকে সারাউন্ড করে চক্কর দেওয়া শুরু করে, তখন ওই বিদ্রোহী 15ই আগস্টে বিদ্রোহী অফিসাররা ভেবেছে যে তাদের পক্ষে আর জয়লাভ করা সম্ভব নয়, তারা আত্মসমর্পণ করে এবং ওই দিন বিকেল সন্ধ্যার পরেই তারা অংশগ্রহণকারী অফিসাররা ব্যাংকক চলে যায়, দেশ ছেড়ে চলে যায়। পরবর্তী 3 দিন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, তিনি দক্ষ সেনা কর্মকর্তা ছিলেন কিন্তু রাজনীতি সম্পর্কে একেবারে অনভিজ্ঞ। এই একটি সরকার পরিবর্তন করার মধ্যে যে একটা রাজনৈতিক ব্যাকরণ আছে বা যে একটা রাজনৈতিক ইমপ্লিকেশন আছে, এটি তিনি বুঝতে অক্ষম ছিলেন। সেই কারণে তিনি 3 দিন ধরে রেডিও বন্ধ রেখেছেন। সাধারণত অভ্যুত্থান যারা করে প্রথম সুযোগেই বেতারে গিয়ে তারা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেয়, কেন তারা অভ্যুত্থান করেছে, কী তাদের লক্ষ্য, এই সম্পর্কে বলে।
কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিনি সেনাপ্রধান হওয়ার পরেই তার লক্ষ্য ছিল সেনাপ্রধান হওয়া, এটা হওয়ার পরেই তিনি রিল্যাক্সড হয়ে গেলেন। জনগণকে যে কিছু বলা প্রয়োজন এবং জনগণের মধ্যে ইতিমধ্যে ধারণা জমেছে যে খালেদ মোশাররফের অভ্যুত্থানটা ভারতপন্থী, কারণ শেখ মুজিবুর রহমানের সরকার ছিল ভারতপন্থী। তাদেরকে যারা অপসারণ করেছে জনগণের সকল সমর্থন তার প্রতি ছিল, মুশতাক এবং সেই সরকারের প্রতি। কিন্তু যখন মুশতাককেও যখন সরানো হলো, জনগণ স্বাভাবিকভাবেই ধারণা করেছে যে এটি বোধহয় ভারতপন্থী একটি অভ্যুত্থান। যেই কারণে সারা দেশে জনগণের মধ্যে বিরূপ মনোভাবের সৃষ্টি হয়। সেনাবাহিনীতে জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করার এই ঘটনাটি সেনাবাহিনীর সদস্যরা মেনে নেয়নি। তখন এই সময়ে রঙ্গমঞ্চে আবির্ভূত হন কর্নেল তাহের বলে একজন অবসরপ্রাপ্ত অফিসার, যিনি জাসদের নেতা ছিলেন। তার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে সিপাহীদেরকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যায় কিনা। এই গল্পগুলো আমরা একটু পর্যায়ক্রমে একটু যাব। তার আগে যদি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যদি বলি একটু পিছন ফিরে, যদি এই যে প্রেক্ষাপটটি তৈরি হলো, আমরা নভেম্বরটা আসলে এখানে আমরা দেখেছি যেটি ইতিহাস আমাদেরকে যেটি আসলে বলে যে পাল্টাকুর যে ঘটনাগুলো 72 থেকে 75 সাল পর্যন্ত, অর্থাৎ মানুষের যে বলা হয় এই 7 নভেম্বরকে শোষিত মানুষের শৃঙ্খল মুক্তির দিন বলা হয়। মানে এই যে অবস্থাটি, তখনকার যে বাকশালী অবস্থা, এই যে একটি অবস্থা চলছিল, তারই কি একটি আস্তে 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 একটি মানে ফলটা কি আসলে এই দিকে আসে কিনা, যদি একটু বিষয়টা আমরা যদি একটু। 72 থেকে 75 শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের যে শাসনামল, এটি ছিল দুঃশাসনের সময়। এই সময় দেশে একটি দুর্ভিক্ষ হয়, বহু মানুষ খাদ্যের অভাবে মৃত্যুবরণ করে এবং বিশেষ করে রাজনৈতিক স্বাধীনতাও হরণ করা হয়। 1975 সালের জানুয়ারি মাসে বাকশাল সৃষ্টির মাধ্যমে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয়। অধিকাংশ 4টি বাদে বাকি সব সংবাদপত্রকে নিষিদ্ধ করে দেওয়া হয় এবং জনগণের বাক স্বাধীনতা আর থাকলো না, সমাবেশের স্বাধীনতা থাকলো না। পুরো দেশকে শৃঙ্খলিত করা হয়েছে এই বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে। সেই জন্য জনগণের মনে অনেক ক্ষোভ ছিল। যেই কারণে শেখ মুজিবুর রহমানের মতো এককালের জনপ্রিয় রাষ্ট্রপতি 15ই আগস্টে যখন নিহত হলো, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে বেড়েছে। এবং এত বড় দল আওয়ামী লীগ এবং তার নেতা শেখ মুজিবের পক্ষে সারা দেশে একটা মিছিলও কোথাও হয়নি। জনগণকে এই দিনটাকে একটা স্বাধীনতার দিনের মতোই, স্বাধীনতা দিবসের মতোই মনে করে, যার ফলে শেখ মুজিবের দুঃশাসনের ফলেই জনগণ এই 15ই আগস্টের পরিবর্তনকে মেনে নিয়েছে। এবং 15ই আগস্টের এই পরিবর্তনকে আবার যখন পরিবর্তন করলো খালেদ মোশাররফ, জনগণ স্বভাবতই ধারণা করে নিয়েছে যে এটা বোধহয় আওয়ামী লীগের পক্ষের একটি অভ্যুত্থান। আরেকটি কারণ হলো 4 নভেম্বর তারিখে আওয়ামী লীগ একটি মিছিল করে ঢাকা শহরে, সেখানে খালেদ মোশাররফের মা এবং তার ভাই এই মিছিলে অংশগ্রহণ করে। সুতরাং সাধারণ মানুষ ধারণা করেছে এই যে বোধহয় একটি আওয়ামী লীগপন্থী আবার একটি অভ্যুত্থান হলো। এই কারণেই জনগণ অত্যন্ত ক্ষিপ্ত ছিল এবং বিশেষ করে জিয়াউর রহমানের মতো একজন জনপ্রিয় সেনাপ্রধানকে বন্দী করাটাও সাধারণ সৈনিকরা পছন্দ করেনি। এটির সুযোগ নিয়েছে কর্নেল তাহের। তার যে একটা ভুল ধারণা, সিপাহীদেরকে অফিসারদের হত্যা করে, সিপাহীদের দ্বারা অফিসার হত্যা করে কোনো বিপ্লব সংগঠিত হতে পারে না, এবং এটি দিয়ে জাসদের মতো একটা ক্ষুদ্র দল কয়েকজন গুটি কয়েক সিপাহীদের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটিও সম্ভব ছিল না। এই জন্য যখন জিয়াউর রহমানকে কর্নেল তাহের ব্যবহার করতে পারেননি, 7ই নভেম্বর তারিখে সকালে তিনি টুফিল্ড রেজিমেন্টে মুক্ত জিয়াউর রহমানের কাছে যান এবং তাকে আহ্বান জানান রেস কোর্সে এই শহীদ মিনারে আসার জন্য। সেখানে জাসদ কর্মীরা অপেক্ষা করেছিল। সেখানে যে জিয়াউর রহমানকে যখন অনুরোধ করলেন যে আপনি জনতার উদ্দেশ্যে একটা ভাষণ দেন শহীদ মিনারে এসে, জিয়াউর রহমান বলেছেন আমি সৈনিক, আমি রাজনীতিতে জড়াতে চাই না। এবং জিয়াউর রহমানের আশেপাশে যে অফিসাররাও ছিল তারাও নিষেধ করেছে তাকে বাইরে যাওয়ার জন্যে। এবং একটি বেতার যন্ত্র ক্যান্টনমেন্টে নিয়ে এসে তিনি একটা বেতার ভাষণ দেন, ক্যান্টনমেন্টে রেকর্ডেড একটি ভাষণ দেন, যেটি পরবর্তীকালে বেতার থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু তাহের অত্যন্ত মর্মাহত হন। তিনি জিয়াউর রহমানকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সিপাহীদেরকে ব্যবহার করে সেটি ভণ্ডুল হয়ে যায়। যেই কারণে তিনি জিয়াউর রহমানকে উৎখাত করার জন্য একটা নতুন করে ষড়যন্ত্র শুরু করেন, যেটি পর্যবেক্ষণ করে জিয়াউর রহমান বাধ্য হন কর্নেল তাহের এবং জাসদের এই বিদ্রোহী ব্যক্তিদেরকে, যারা সেনাবাহিনী অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে বন্দী করেন এবং পরবর্তীকালে বিচারের মাধ্যমে তাহেরকে হত্যা করা হয়। কর্নেল তাহেরকে যদি শাস্তি বিধান না করা হতো তাহলে বাংলাদেশ সেনাবাহিনী ছিন্নভিন্ন হয়ে যেত। আজকে যে আমরা ঐক্যবদ্ধ সেনাবাহিনী দেখতে পাচ্ছি, এটি আমরা দেখতে পেতাম না। এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনীর তো কোনো বিকল্প নাই। সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রও চেষ্টা করেছে, কর্নেল তাহেরও চেষ্টা করেছে। পরবর্তীকালে শেখ হাসিনাও এই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যে একটি বিডিআর হত্যাকাণ্ড সহায়তা করেছেন।
এসব কারণে এই যে সেনাবাহিনীকে যে জিয়াউর রহমান সেদিনে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করেছেন, এটি আমাদের জাতির জন্য অত্যন্ত মঙ্গলকর। সেনাবাহিনী তো বটেও, সাধারণ মানুষও এতে করে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার একটি কর্মতৎপরতা হিসাবে একে বিবেচনা করে থাকে। একটি কথা হয় যে আমরা সবসময় যেটি দেখি যে আসলে এই দিবসটি যখন সামনে আসে তখন এরকম একটু বলা হয় যে স্বাধীনতা অর্জন হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন। সেই কঠিন বা রক্ষা করার যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ আসলে এই 7ই নভেম্বর বা এই সময়টাকে বলা হয়। সেক্ষেত্রে আমরা একটু জিয়াউর রহমানের দিকে একটু যেতে চাই যে আসলে সে তো কখনোই রাজনীতিতে আসবে এরকম কোনো পরিকল্পনা তার ছিল না, আমরা যতটুকু ইতিহাসে দেখি। সেক্ষেত্রে মানে এই যে স্বাধীনতার রক্ষার যে যে একটি মহা দায়িত্ব তার কাছে আসলে আসে, একটা পরিবেশ তৈরি হয়। যদি ওখানে তো আরও কিছু নাম ছিল যদিও আমরা যতটুকু দেখি, কিন্তু ঘুরে ফিরে জিয়াউর রহমানই আসলে তাকে আসলে কান্ডারি হয়ে আসতে হয়। সেই গল্পটা একটু জানতে চাই। 71 মুক্তিযুদ্ধে আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ সেনা কর্মকর্তা ছিলাম। যুদ্ধের 7 মাস তার সাথেই ছিলাম। পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পর 1973 সালে তিনি যখন সেনাবাহিনী উপপ্রধান, তখন আমাকে তার প্রাইভেট সেক্রেটারি হিসাবে নিয়োগ দেন। 1.5 বছর আমি তার একান্ত সচিব ছিলাম। কাছে থেকে এই বিরল ব্যক্তিত্বকে দেখেছি। রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ ছিল না। তার লক্ষ্যই ছিল সেনাবাহিনী প্রধান হবেন, যার জন্য তিনি যোগ্য ছিলেন, সিনিয়র মোস্ট ছিলেন, স্বাধীনতার ঘোষক ছিলেন। কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে মূল্যায়ন করেনি। পরবর্তীকালে 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের ফলে তিনি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সে সময় একটা শূন্যতা ছিল, আওয়ামী লীগ দেশে কোনো সরকার ছিল না। আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর সেই শূন্যতা পূরণের জন্যই জনগণ জিয়াউর রহমানকেই সর্বোত্তম ব্যক্তি হিসাবে বেছে নিয়েছে। এইভাবে জিয়াউর রহমানের অনিচ্ছা সত্ত্বেও রাজনীতিতে আগমন, এবং রাজনীতিতে আগমনের পর তিনি চেষ্টা করেছেন, তার মতো সৎ দেশপ্রেমিক রাষ্ট্রপতি বাংলাদেশের দ্বিতীয়টি দেখা যায়নি। এবং তার একটা কীর্তি হলো বাংলাদেশের জাতীয়তাবাদের তিনি সৃষ্টি করেছেন তার রাজনৈতিক দল বিএনপির মাধ্যমে, এবং তিনি একটি স্বাধীন পররাষ্ট্র নীতি অনুসরণ করেছেন, যার ফলে বাংলাদেশকে কোনো রাষ্ট্রের তোয়াজ করতে হয়নি। পরবর্তীকালে যে অনেকে বলেছেন যে তাদের সাথে আমাদের ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক কিংবা প্রভুবিত্বের সম্পর্ক, এসব ছিল না। জিয়াউর রহমান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে গড়ে তুলেছিলেন। জাতিসংঘে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বাংলাদেশ মাথা উঁচু করে সেখানে অংশগ্রহণ করেছে। এবং জিয়াউর রহমান বিশেষ করে তার দেশপ্রেম, তার সততা এবং তার কোনো স্বজনপ্রীতি তার মধ্যে একেবারেই ছিল না। এইসব কারণে জনগণ তাকে খুব পছন্দ করেছে, এবং তার মৃত্যুর এত বছর পরেও জিয়াউর রহমানের জনপ্রিয়তা একটু ম্লান হয়নি। এবং আধিপত্যবাদকে নির্মূল করে তিনি বাংলাদেশি জাতীয়বাদকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন, এবং সাধারণ মানুষ একটি স্বাধীন দেশের মুক্ত আবহাওয়ায় আজও যে নিঃশ্বাস ফেলছে, তার পিছনে জিয়াউর রহমান এবং 7ই নভেম্বরের কর্মকাণ্ড এর পটভূমি রচনা করেছে। 75-এর নভেম্বরটা যদি একটু আবার একটু পিছন ফিরে একটু যদি যেতে চাই, যে এই 7 দিনকে আসলে একরকম মানে খুবই আলোচনার জায়গাটা, যদি একটু 1 তারিখ থেকে যদি একটু একটু জানতে চাই আপনার কাছে, যে ওই সময় তো আপনার যে একটু প্রত্যক্ষদর্শী হিসেবে 1 তারিখের যে ঘটনা, 2 তারিখ বা 3 তারিখের যে একটি জেল হত্যা দিবস হিসেবে বা বিষয়গুলোকে সামনে আনা হয় ইতিহাসে, যেটি যদি এই প্রেক্ষাপটটা একটু বলতেন আর কি। 15ই আগস্টের পরদিন থেকেই সেনাবাহিনীর মধ্যে 2টি গ্রুপ, আমি আগেই বলেছি, একটি অভ্যুত্থানকারী ট্যাঙ্ক রেজিমেন্ট এবং 2 ফিল্ড রেজিমেন্টের অফিসার এবং সৈনিকেরা রশিদ এন ফারুকের নেতৃত্বে সেনাবাহিনীর মধ্যে আরেকটা সেনাবাহিনী গড়ে তুলেছেন। তারা জেনারেল জিয়াউর রহমানের কর্তৃত্ব এবং কমান্ড মানেনি। লিখিত অর্ডার দেওয়া সত্ত্বেও তারা ট্যাঙ্কগুলোকে ক্যান্টনমেন্টে ফিরে আনেন নাই। সেই জন্য জেনারেল জিয়াউর রহমানও তাদের উপর অসন্তুষ্ট ছিলেন, কিন্তু সেনাবাহিনীর মধ্যে আবার নতুন করে রক্তক্ষয়ের সম্ভাবনা দেখে তিনি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নেই। সেই সুযোগ নিয়েই খালেদ মোশাররফ 3 নভেম্বরে একটি অভ্যুত্থান করেছেন। যখন এই অভ্যুত্থান একেবারেই দ্বার প্রান্তে এসেছে, আমি জেনারেল জিয়াউর রহমানের খুবই প্রিয় একজন কর্মকর্তা ছিলাম, তার প্রাইভেট সেক্রেটারি, তার অধীনস্থ সেনা কর্মকর্তা হিসাবে 1 নভেম্বর তারিখে রাত্রে আমি সেনাপ্রধান জিয়াউর রহমানের সাথে দেখা করি। তাকে গিয়ে বললাম যে আর কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই কিন্তু 46 ব্রিগেড আঘাত হানবে এই বঙ্গভবনে অবস্থানকারী ট্যাঙ্ক রেজিমেন্টের উপরে। সুতরাং আমি তাকে বলেছিলাম যে আপনি আমাদেরকে নির্দেশ দেন, আমরাই তাদেরকে আর্মি চেইন অফ কমান্ডের ভিতরে নিয়ে আসি। সেনাপ্রধান জিয়াউর রহমান বললেন যে আমি আর কোনো রক্তক্ষয় চাই না, আমি আর একটু সময় নিতে চাই, তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করো।
এবং আমি গিয়ে আমার কমান্ডার কর্নেল সাফাত জামিলকে এটি আমি জানিয়েছি। কিন্তু ঘটনার পরম্পরা এমন একটি অবস্থানে হয়েছে, দুটি দল এমনভাবে যুদ্ধংদেহী অবস্থায় উপনীত হয়েছে যে ৩রা নভেম্বর সকালবেলা খালেদ মোশাররফ এই ট্যাঙ্ক বাহিনীর এবং আর্টিলারির সেই বঙ্গভবনের উপরে অভিযান পরিচালনা করেন এবং বিমান বাহিনী উড়ার সাথে সাথেই এই সংঘাতের সমাপ্তি হয়। সেই বিদ্রোহী অফিসাররা অনুভব করে যে বিমান বাহিনীর সামনে ট্যাঙ্ক কোনো কাজেই লাগবে না, সেই জন্য তারা আত্মসমর্পণ করে এবং রক্তারক্তি এড়াবার জন্যই তাদেরকে খালেদ মোশাররফ সন্ধ্যার পরে বিদেশে যেতে দেন। এই হলো আগামী কয়েকদিনে। কিন্তু ৩ তারিখে তারা বিদেশে যাওয়ার আগেই ট্যাঙ্ক রেজিমেন্টের কয়েকজন বিদ্রোহী সেনা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গভীর রাত্রে প্রবেশ করে এবং সেখানে আওয়ামী লীগের 4 জন জাতীয় নেতাকে হত্যা করে। এটি তারা চলে যাওয়ার আগ পর্যন্ত কেউ জানতো না। পরদিন সকালে তারা চলে যাওয়ার পর সকালবেলা জানতে পারে যে জেলখানার অভ্যন্তরে এই ধরনের একটা ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। এই সিচুয়েশনের মধ্যেই 7ই নভেম্বর নতুন করে আবার কর্নেল তাহেরের নেতৃত্বে একদল ক্ষুদ্র সেনা দল তারা 14 জন অফিসারকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ফলে তাহের তিনি ক্ষমতা তো যেতে পারেন নাই, মাঝখান থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহ্যকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন, যার জন্য আরও আগামীতেও বহুদিন এই হত্যাকাণ্ডের রেশ থাকবে। ৩রা নভেম্বরে আমরা যে অভ্যুত্থানের কথাটি আপনি বললেন, সেই জায়গা থেকে আরেকটি প্রসঙ্গ আছে যে আরেকটি সেনাদল সেখানে বঙ্গভবন ঘেরাও, রেজিস্ট্রেশন দখল করার এরকম একটি ইতিহাসেও কিন্তু আছে। আমরা সেই গল্পগুলোও জানবো আমাদের সময় হলে একটি ছোট্ট বিরতির। দর্শক আমরা আছেন, আপনারা দেখছেন ডিবিসির বিশেষ আয়োজনে, সময় হলে একটি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার ডিবিসির বিশেষ আয়োজনে যে আলোচনায় ছিলাম। ৩রা নভেম্বর যে অভ্যুত্থানটি হলো সেখানে আমরা দেখি যে ইতিহাস যেটি বলে যে আরেকটি সেনাদল আমরা দেখেছি যে বঙ্গভবন ঘেরাও থেকে শুরু করে রেডিও স্টেশন দখলের একটি কার্যক্রম দেখি। স্যার সেই গল্পটা যদি একটু জানতে চাই। 3 নম্বরের অপারেশনটা এমন ছিল যে বঙ্গভবনের মধ্যে 46 ব্রিগেডের একটি ব্যাটালিয়ন, ফার্স্ট বেঙ্গলের 2টি কোম্পানি সেখানে অবস্থান নিচ্ছিল, যারা ওই ট্যাঙ্ক রেজিমেন্টের বিরুদ্ধে পরবর্তীকালে অপারেশন করে। তো গভীর রাত্রে এই 2টি কোম্পানিকে ক্যান্টনমেন্টে ফেরত নিয়ে আসেন কর্নেল সাফাত জামিল, ব্রিগেড কমান্ডার। তারা চলে আসার পর তারা নতুনভাবে প্রতিরক্ষা ব্যবস্থা নেন কারওয়ান বাজার এলাকায় এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায়। আর ক্যান্টনমেন্টের ভিতরে যে কতগুলো ট্যাঙ্ক ছিল, সেই ট্যাঙ্ক রেজিমেন্টের বের হওয়ার পথে কতগুলো মাইন বিছিয়ে দেওয়া হয়, যার ফলে আর ক্যান্টনমেন্ট থেকে তারা বেরোতে পারেনি। এবং সূর্যোদয়ের সাথে সাথে 2টি মিগ বিমান এবং 2টি হেলিকপ্টার যখন বঙ্গভবনের চক্কর দেয়, সাথে সাথেই বোঝা গেল যে সংঘাতে, আর তারা উপলব্ধি করে, তারাও সেনাবাহিনীর সদস্য, ট্যাঙ্ক রেজিমেন্ট এবং 2 ফিল্ড রেজিমেন্টের ফারুক এবং রশিদ, তারা উপলব্ধি করে যে সংঘাতে তাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য যখন তাদের পক্ষ থেকে কর্নেল ওসমানী ব্রিগেডের খালেদ মোশাররফের সাথে ক্যান্টনমেন্টে টেলিফোনে সংলাপ করেন এবং সংলাপের পর দুপুরের দিকে তারা রাজি হয়ে যে তারা দেশ ছেড়ে চলে যাবে। ইতিমধ্যে কর্নেল তাহের যে সৈনিক সংস্থাটি করেছেন যে সৈনিকদেরকে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করবেন, তিনি দেখতে পেলেন যে 15ই আগস্টে তারা টেরও পান নাই যে রাষ্ট্রপতি নিহত হবেন। 3 নভেম্বরও একটি অভ্যুত্থান হয়ে গেল। সুতরাং তিনি অধৈর্য হয়ে পড়লেন যে দুটো অভ্যুত্থান হয়ে গেল, আমরা তো কিছু করতে পারছি না। সুতরাং তারাও ওই সিপাহীদেরকে দিয়ে একটা অভ্যুত্থান করার জন্য চেষ্টা করেন। কিন্তু কর্নেল তাহেরের সেই সেনাদলে অত শক্তিশালী সেনাদল ছিল না। অর্ডিন্যান্স, সিগন্যালস বা যুদ্ধক্ষেত্রে যারা পেছনে থাকে, সেই ধরনের 2-3টি ইউনিটের গুটি সৈনিক তাদের সেই জাসদীয় ধ্যান ধারণায় অভ্যস্ত ছিল। কিন্তু জেনারেল জিয়াউর রহমান যখন মুক্ত হয়ে গেলেন এবং তিনি একজন শক্তিশালী সেনা কমান্ডার হিসাবে সেনাবাহিনীর দায়িত্ব নিলেন, তখন কর্নেল তাহেরের আর তৎপরতা করার কোনো সুযোগ ছিল না। এবং এটি ছিল অত্যন্ত ভ্রান্ত একটি ধারণা, এইভাবে সিপাহী দিয়ে অফিসার মেরে সমাজতন্ত্র কায়েম করবেন, এটি বলা হলেও জনগণের সরাসরি অংশগ্রহণ ব্যতীকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সে সময় সম্ভব ছিল না। আজকে বাংলাদেশের জনগণ যতটা ম্যাচিউরড, আজ থেকে 50 বছর আগে তো এমন ছিল না। তারা ধরে নিয়েছে এটা ভারতীয় অভ্যুত্থান হলে তো রেডিও স্টেশনে গিয়ে অনেক কথাবার্তা, রাজনৈতিক বা আওয়ামী লীগের লোকেরা সারা দেশে মিছিল শুরু করতো। সেগুলা ওই 3 জনের যে হত্যাকাণ্ডের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে ওই 4 জাতীয় নেতাকে কবরস্থ করার জন্য আবেদন জানিয়েছিল খালেদ মোশাররফের কাছে, কিন্তু সেটা অ্যালাউ করা হয়নি। সেক্ষেত্রে একটা বিষয় একটু বলতে চাই যে যেহেতু আপনি একটু বলছিলেন যে ভারতীয় যে একটি আধিপত্যের একটা বিষয় ছিল, সেক্ষেত্রে ওই সময়ে আন্তর্জাতিক কোনো শক্তির কি কোনো আসলে ইন্ধন বা কোনো ষড়যন্ত্র ছিল কিনা? বা 15ই আগস্টে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি জড়িত ছিল। 15ই আগস্টের পট পরিবর্তন, কারণ তখন তারা ধারণা করেছে শেখ মুজিবুর রহমান বাকশালী শাসন অর্থাৎ কমিউনিস্ট ব্লকের মধ্যে হয়তো ভিড়ে গিয়েছেন
সেই জন্য অ্যান্টি কমিউনিস্ট যে ব্লকটা ছিল তখনকার দিনে, পশ্চিমা যে ব্লক ছিল, সেই সব শক্তিধর রাষ্ট্র শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চলে গিয়েছিল এবং শেখ মুজিবুর রহমানের নিহত হওয়ার পর তারা প্রয়োজনীয় সমর্থনও দিয়েছে। কিন্তু পরবর্তীকালে 3 নভেম্বর এবং 7 নভেম্বর এটার সাথে কোনো বিদেশি শক্তি কোনো জড়িত ছিল না, দেশেই এটাই একটাতে সিজিএস খালেদ মোশাররফ অভ্যুত্থান করেছিলেন, অপরটি জিয়াউর রহমানকে মুক্ত করে তাদেরকে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আরোহণের জন্য জাসদ একটি তৎপরতা করেছে। এই দুটার সাথে কোনো বিদেশি শক্তি ছিল না। কিন্তু জাসদের যেমন তেমন শক্তি ছিল না। কর্নেল তাহের তুলনামূলকভাবে অপরিচিত ছিলেন, 3 বছর আগে রিটায়ার করেছেন, তিনি বেলুচ রেজিমেন্টের অফিসার ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে তেমন পরিচিত ছিলেন না, যেই কারণে জিয়াউর রহমান তার স্বাধীনতার ঘোষক হিসাবে দেশব্যাপী পরিচিত ছিল, আর একজন দক্ষ সেনা কমান্ডার হিসাবে সেনাপ্রধান রূপে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। এবং তার যে বন্দি করেছে খালেদ মোশাররফ, এটা সাধারণ সৈনিকেরা পছন্দ করেনি। আর বিশেষ করে 15ই আগস্টের সৈনিকেরা অফিসাররা চলে যাওয়ার পর তাদের সৈনিকরা তো দেশেই ছিল, তারাও এই খালেদ মোশাররফের হাত থেকে মুক্ত হওয়ার জন্য, আবার 15ই আগস্টের সিচুয়েশনে ফিরে যাওয়ার জন্যে তারাও এই 7 নভেম্বরের অভ্যুত্থানে অংশগ্রহণ করেন। এবং টুফিল্ড রেজিমেন্টের কর্নেল রশিদের একজন অফিসার মেজর মহিউদ্দিন, তিনি গভীর রাত্রে প্রবেশ করে জিয়াউর রহমানকে বিনা বাধায় মুক্ত করেন। এবং জিয়াউর রহমান মুক্ত হওয়ার পর এই দেশে আধিপত্যবাদী রাজনীতির কবর দেওয়ার জন্য তৎপরতা শুরু করেন এবং শূন্যতা পূরণের জন্যই জনগণ এবং সৈনিকেরা তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। এবং রাষ্ট্রের পরিচালক হিসাবে তিনি অত্যন্ত দক্ষতা এবং দেশপ্রেমের সাথে তার দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই, তার বিরুদ্ধে কোনো ধরনের স্বজনপ্রীতির অভিযোগ নাই। তিনি স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন, সার্কের সূচনা তার আমলেই হয়েছে। এই কারণে তিনি আজও জনগণের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয়। সেক্ষেত্রে একটা বিষয় আমরা দেখি ইতিহাসে যে বিষয়টি আসে, যে এই বিপ্লব সংহতির যে চরিত্র বলা হয়, কুশীলব বলা হয়, সেখানে আপনি বলেছেন কিছুটা এনেছেন যে জাসদ, সেখানে গণবাহিনী, সেখানে বিপ্লবী সৈনিক সংস্থা, এটাকে যদিও গোপন সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। এই সংগঠনগুলোর আসলে মূলত কি উদ্দেশ্য ছিল? এটা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল কিনা? জাসদ প্রথম থেকেই পেশি শক্তির বলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। তারা 73-এর নির্বাচনে প্রথম অংশগ্রহণ করেছিল, কিন্তু আওয়ামী লীগের দমন নীতির সামনে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। পরবর্তীকালে তারা গণবাহিনী সৃষ্টি করে এই সশস্ত্র পদ্ধতিতে, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে চেয়েছে। জাসদের নেতারা মুক্তিযুদ্ধে ছিলেন, মুক্তিযুদ্ধে কেউ কেউ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। সুতরাং তারা দেখেছে যে পাকিস্তান থেকে যেভাবে বাংলাদেশের সৃষ্টি হলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, সেই তারা ভেবেছে যে এখনও তো স্বাধীনতা পূর্ণতা লাভ করে নাই, এখনও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে প্রভাব বিস্তার করে আছে। সেই কারণে তারা এই বিপ্লবী সৈনিক সংস্থার মাধ্যমে সেনাবাহিনীকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে। এবং 7 নভেম্বর সেটাই ছিল কর্নেল তাহেরের পরিকল্পনা। কিন্তু কর্নেল তাহেরের সেই শক্তি ছিল না, সেই পরিচিতি বা জনপ্রিয়তা ছিল না। এবং বিশেষ করে জিয়াউর রহমানকে উৎখাত করার চেষ্টা তার জন্য অত্যন্ত ফ্যাটাল হয়ে দাঁড়িয়েছে, যেই জন্য জেনারেল জিয়াউর রহমানের পক্ষে তাকে বন্দি করে তাকে শায়েস্তা করা ছাড়া তার কোনো উপায় ছিল না। কারণ সেনাবাহিনীর মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা তিনি শুরু করেছেন, 14 জন নিরীহ অফিসারকে হত্যা করেছেন। সিপাহী ভাই ভাই অফিসারের রক্ত চাই, সেনাবাহিনীতে কোনো অফিসার থাকবে না, সিপাহীরাইও তারা অফিসার হবে, এই ধরনের উদ্ভট সব কিছু তথ্য দিয়ে তিনি সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেছেন এবং এইভাবেই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছেন। পরে জিয়াউর রহমানের সাথে সরাসরি টাসলে তিনি টিকতে পারেন নাই, কারণ তিনি জিয়াউর রহমানের সামনে তিনি কিছুই ছিলেন না শক্তিমত্তার বিচারে। সেই কারণেই তাকে এই করুণ পরিণতি বরণ করে নিতে হয়। তবে সার্বিকভাবে 15ই আগস্ট, 3 নভেম্বর, 7 নভেম্বর এগুলো একই সূত্রে গাঁথা। এবং 7ই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমেই এই দেশ আধিপত্যবাদী শক্তির প্রভাব থেকে মুক্ত হয়েছে এবং জনগণ জিয়াউর রহমানের মতো একজন সৎ রাষ্ট্রপতির উত্থান দেখতে পেয়েছে, যার ফলে বাংলাদেশ আজও একটি বিশ্বের দরবারে একটি উল্লেখযোগ্য রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে আছে। 6 নভেম্বরে লিফলেট বিতরণের একটি ঘটনা আমরা দেখি এই বিপ্লব সংহতির ইতিহাসে। সেটির আসলে মূল উদ্দেশ্যটা কী ছিল? সেটি কি কোনো শুধুই কি লিফলেট বিতরণ, না এটা আরও বড় পরিসরে আসলে কোনো কারণ ছিল? কর্নেল তাহের যেহেতু প্রতিদিনই মিটিং করে যাচ্ছিলেন জাসদ নেতৃবৃন্দের সাথে, তারা উপলব্ধি করলেন যে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ 3 নভেম্বরের অভ্যুত্থানে তিনি এখনও ক্ষমতা পুরোপুরি হাতে পাননি এবং জিয়াউর রহমানকে বন্দি করার ফলে
সৈনিকেরা অসন্তুষ্ট, সেই জন্যই তারা এই লিফলেটটা দিয়ে ছড়িয়ে দিয়েছেন যে খালেদ মোশাররফ হলো ভারতের এজেন্ট, আওয়ামী লীগ এবং বাকশালকে আবার নতুন করে ক্ষমতায় বসাবার জন্যে ভারতের ইঙ্গিতে এই অভ্যুত্থান ঘটিয়েছে। এই লিফলেটটি সৈনিকদের মধ্যে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং এর এফেক্টিভনেস ছিল সুদূর প্রসারী। সারা সৈনিকেরা পুরো ক্যান্টনমেন্ট তখন উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা ধরে নিয়েছে এটা ঠিকই একটি ভারতপন্থী অভ্যুত্থান। আমি তো আগেই বলেছি, তখনকার জনগণ এই আজকের মতো 50 বছরের মতো এতখানি ধৈর্যশীল ছিল না, এত ম্যাচিওর ছিল না। তারা ওই সময় সদ্য স্বাধীন দেশে এই ধরনের ষড়যন্ত্র হতে পারে মনে করে তারা অত্যন্ত ক্ষিপ্ত ছিল এবং এর ফলে কর্নেল তাহেরের এই যে সৈনিকদের যে উত্তেজনার বারুদের স্তূপে দেশলাই কাঠি জ্বালিয়ে দিয়েছে এই লিফলেট। সেক্ষেত্রে একটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই, বিপ্লব ও সংহতি দিবস আমরা দেখেছি গত এই 16-17 বছরে এই যে একটি ঘটনা, বহুল আলোচিত ঘটনাবহুল, ইতিহাস থেকে সেটিকে মুছে দেওয়ার একটি প্রবণতা আমরা দেখেছি পতিত আওয়ামী লীগের সময়ে আসলে এটা কি মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে এটাকে চিহ্নিত করা বা বলার চেষ্টা করা, মানে এটার পিছনে আসলে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? 3রা নভেম্বর এবং 7ই নভেম্বরের ঘটনাগুলি ছিল ক্যান্টনমেন্টের অভ্যন্তরে, আজ থেকে 50 বছর আগের ঘটনা। সুতরাং এটি সম্পর্কে দেশবাসী জানারও সুযোগ হয় নাই। ক্যান্টনমেন্টে এই রেডিও স্টেশনও ছিল বন্ধ। তো যার ফলে বিভিন্ন রাজনৈতিক দল নিজের মনের মাধুরী মিশিয়ে 7ই নভেম্বর এবং 3রা নভেম্বরের অভ্যুত্থানকে ব্যাখ্যা করে। সেক্ষেত্রে আমরা দেখেছি গত 16-17 বছরে এই যে বিপ্লব সংহতি দিবসকে মানে ইতিহাস থেকে মুছে ফেলার একটা প্রবণতা আমরা দেখেছি। আমরা সেই বিষয়টি একটু জানবো, একটু সময় হলো আরেকটি ছোট বিরতি। দর্শক দেখছেন ডিবিসির বিশেষ আয়োজন, সময় হলো একটি ছোট বিরতির সঙ্গেই থাকুন। বিপ্লব সংহতি দিবসের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন সময়, এটির পিছনে আসলে মূল কারণটি কী ছিল? 7ই নভেম্বরের ঘটনার তাৎপর্য সুদূর প্রসারী এবং বাংলাদেশে ক্ষমতার পথ পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল নূতনভাবে ব্যাখ্যা হাজির করে 7ই নভেম্বর সম্পর্কে। 7ই নভেম্বর ব্যাপকভাবে পরিচিত সিপাহী জনতার বিপ্লব দিবস হিসাবে, সংহতি দিবস হিসাবে, কিন্তু আওয়ামী লীগ এটি স্বীকার করে না। তারা তাদের অতীত কর্মকাণ্ড চাপা দিতে চায়। এই ইতিহাসটি 15ই আগস্ট, 3 নভেম্বর, 7 নভেম্বর এটা তারা অ্যাভয়েড করতে পারলেই তারা স্বস্তিবোধ করে। তার প্রধান কারণ হলো শেখ মুজিবুর রহমানের মতো নেতা, আওয়ামী লীগের প্রধান নেতা, তাকে আওয়ামী লীগের নেতা খন্দকার মোশতাক আহমেদ হত্যা করেছেন। সুতরাং তারা তো তখনও বিএনপির জন্ম হয় নাই, অন্য কোনো দল তেমন ছিল না। সুতরাং এটা তাদের জন্য একটা বিরাট কলঙ্ক যে তাদের দলের প্রধান নেতা যিনি রাষ্ট্রপতি ছিলেন তাকে আওয়ামী লীগেরই তারই বাণিজ্য মন্ত্রী খন্দকার মোশতাক হত্যা করেছেন। তারপরে পুরো পার্লামেন্ট আরও 83 দিন ছিল, প্রায় প্রতিদিনই তারা বঙ্গভবনে বসে খন্দকার মোশতাকের সাথে মিটিং করেছেন এমপিরা, মন্ত্রীরা। তো এটা আওয়ামী লীগের জন্য তো একটা কলঙ্কজনক অধ্যায়। তারা যে এত গুণগান গায় তাদের নেতা সম্পর্কে, তাকে হত্যা করে 83 দিন ধরে তারা আওয়ামী শাসন চালিয়ে গিয়েছে। সব কিছুই আগের মতো ছিল, খালি শেখ মুজিবুর রহমান ছিল না, বাকি সবই তো আওয়ামী লীগের শাসন ছিল। এ কারণেও জনগণের মধ্যে অনেক ক্ষোভ ছিল। যেটার সুযোগ নিয়েছেন খালেদ মোশাররফ, তিনি এসে খন্দকার মোশতাককে অপসারিত করেছেন, আওয়ামী লীগের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন এবং আওয়ামী লীগের পার্লামেন্টও ভেঙে দিয়েছেন। কিন্তু তার ভুল রাজনৈতিক পদক্ষেপের ফলে, অসময়োচিত পদক্ষেপের ফলে, জিয়াউর রহমানকে বন্দী করার ফলে সেনাদের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে, এটি তিনি হ্যান্ডেল করতে পারেননি। কিন্তু এই যে আওয়ামী লীগ এটিকে অ্যাভয়েড করতে চায় এই কারণে যে তাদের যে নেতাকে হত্যা এবং নেতাকে হত্যা করার পর সারা বাংলাদেশে একটা মিছিল কোথাও হয় নাই, কোনো প্রতিবাদ কোথাও হয় নাই। এবং 83 দিন প্রতিবাদ করা তো দূরের কথা, 83 দিন পার্লামেন্টের সদস্যরা খন্দকার মোশতাকের সাথে মিটিং করছিল এবং পার্লামেন্টের অধিবেশন আহ্বান করার জন্য তাদের মধ্যে চিন্তাভাবনা, সেই জন্য পরিকল্পনা ছিল। এই যে একটা কলঙ্কজনক বিশ্বাসঘাতকর অধ্যায় আওয়ামী লীগের জন্য, এটি তাদের জন্য অনেক লজ্জাস্কর। এই জন্য এটা তারা অ্যাভয়েড করতে চায়। 7ই নভেম্বরের পরের দিনের কথাও যদি বলি, সেই জায়গায় আমরা দেখি যে সেখানে আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে তখনও যে কিছু বাম ঘরানার দল ছিল, চীনপন্থী বা ইসলামপন্থী কিছু দল, বিবৃতি দিয়ে এই 7 নভেম্বরকে সমর্থন দেওয়া, এটা আমরা দেখেছি। কিন্তু সেখানে কিন্তু আওয়ামী লীগ এবং সিপিবি ছাড়া অন্য দলগুলোও কিন্তু সমর্থন দিয়েছে। নিশ্চয়ই সেটিও তো এটি, আওয়ামী লীগ তো তখন পলাতক, তারা তাদের নেতা হত্যার পর তারা দিশেহারা হয়ে পালিয়ে বেড়াচ্ছে, এই হলো তাদের সিচুয়েশন। শুধুমাত্র একটা সংসদ ছিল, তারাও দেন দরবার করছে খন্দকার মোশতাকের সাথে কীভাবে আওয়ামী লীগ আবার আগের মতোই শাসন চালিয়ে যেতে পারে। তো সেটি তখন সম্ভব ছিল না। পুরো অন্যান্য সকল রাজনৈতিক দল, এই বাকশালের 2-1টি দল ছাড়া বাকি সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো
সবাই এই 15ই আগস্টকে সমর্থন দিয়েছে এবং আওয়ামী লীগের শাসনের আবার ফিরে আসার সম্ভাবনায় তারা সবাই শঙ্কিত ছিল এবং এই জন্যে 7 নভেম্বরের পরে পরে জিয়াউর রহমান সকলের সমর্থন পেয়েছেন। আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সকল রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়েছে। পরবর্তীকালে তার যে খালকাটা যে কর্মসূচি ছিল সেখানেও কমিউনিস্ট পার্টি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন। যেন জিয়াউর রহমান একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম জনগণের সামনে উপস্থাপন করতে পেরেছিলেন। আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল তার ডাকে সাড়া দিয়ে দেশ গড়ার কাজে অংশ নিয়েছিল এবং 79-তে যে নির্বাচনটি তিনি দিয়েছেন সেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। সেই পার্লামেন্টে আওয়ামী লীগও ছিল এবং কমিউনিস্ট পার্টি, ভাসানীর পার্টি, সব রাজনৈতিক দলগুলো ছিল। জিয়াউর রহমান দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তিনি অত্যন্ত ব্যালেন্সভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। কিন্তু তার উত্থান শুরুই হয় 7 নভেম্বরের মধ্যে এবং তিনি হলেন ভাগ্যের বরপুত্র। তিনি রাষ্ট্র ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিলেন না, কিন্তু জনগণের ইচ্ছার কারণেই তিনি রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং পরবর্তীকালে তিনি একজন জনগণের সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এখনকার যে রাজনৈতিক প্রেক্ষাপটটি আসলো, পরিস্থিতি এসেছে, আমরা 5 আগস্টের পরবর্তী সময়, তাতে করে এই 7ই নভেম্বর কতটা প্রাসঙ্গিক এখনকার রাজনীতি? 7ই নভেম্বর এখনও প্রাসঙ্গিক এই কারণে যে 7ই নভেম্বরের পরে পরে ওই সময় একটি ভারত বিরোধী সেন্টিমেন্ট জনগণের মধ্যে প্রবলভাবে উপস্থিত ছিল, আমরা লক্ষ্য করতে পেরেছি। একইভাবে 5ই আগস্টের পরে সারা দেশব্যাপী যে গত 15 বছরের ভারতপন্থী শাসন, শেখ হাসিনার যে নিষ্ঠুর স্বৈর শাসন, এটির কারণে জনগণ অত্যন্ত বিড়ম্বিত ছিল। গুম, খুন, মানি লন্ডারিং, অত্যাচার, নির্যাতন করে আওয়ামী লীগ জনগণের মধ্যে থেকে সকল প্রকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল এবং শেষে জনগণ যখন রাস্তায় নেমে আসে, ছাত্র, যুবক, সাধারণ মানুষ, সকল পেশার মানুষ রাজপথে নেমেছে এই আওয়ামী লীগ হাসিনার মাফিয়া সরকারকে উৎখাতের জন্য। সুতরাং জনগণের এই বিপুল শক্তিশালী আন্দোলনের সামনে তিনি দাঁড়াতে পারেননি, তাকে পালিয়ে যেতে হয়েছে এবং সেদিনের 7ই নভেম্বরে যে ভারত বিরোধী মনোভাব ছিল জনগণের মনে, সেটি আবার পূর্ণ শক্তিতে জাগরিত হয়েছে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে পরে। এই 15 বছর জনগণ নীরবে ভারতীয় আধিপত্যবাদের নিপীড়ন সহ্য করে গিয়েছে। শেখ হাসিনার যত অগণতান্ত্রিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ড বাধ্য হয়ে তারা অবলোকন করেছে। যখন প্রথম সুযোগেই রাজপথে নেমে এসে এই মাফিয়া সরকারকে বিদায় করেছে, এই অনুপ্রেরণাটা 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য থেকেই জনগণ পেয়েছে বলে আমার ধারণা। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সুষ্ঠু বা গণতন্ত্র যে প্রতিষ্ঠার একটি কথা বলা হচ্ছে, একটি নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর একটি সুনাম আছে যে যদি আমরা 7 নভেম্বরের আসলে ওই চেতনা থেকে এখন পর্যন্ত আমরা যদি চিন্তা করি, তাদের ভূমিকাটা কেমন হওয়া উচিত বা আপনার পরামর্শ আসলে? 7ই নভেম্বরে আধিপত্যবাদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য সেনাবাহিনী বলিষ্ঠ ভূমিকা রেখেছিল। একইভাবে সেই 5ই আগস্ট তারিখে সেই সেনাবাহিনী জনগণের রক্ষাকর্তা হিসাবে আবির্ভূত হয়। স্বৈর শাসনের হাত থেকে মুক্ত করার ক্ষেত্রে সামরিক বাহিনী আবারও সেই 7ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈর শাসক শেখ হাসিনাকে বিদায় করে। এই জন্য সামরিক বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই এবং তারপর তারা তো ক্ষমতা গ্রহণ করে নেই, তারা একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ছেড়ে দিয়েছে। প্রফেসর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন, ভালো মন্দ সে বিচারে এখন যাব না। তবে তিনি যেহেতু একটি নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারি মাসে, যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে 5ই আগস্টে জনগণের যে আত্মত্যাগ এবং যে সংগ্রাম সেটি পূর্ণতা পাবে বলেই আমরা বিশ্বাস করি। সুতরাং 7ই নভেম্বর, 5ই আগস্ট এগুলো একই ধারার রাজনীতি, ভারতীয় আধিপত্যতার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং এটি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি আবার জনগণের নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে আবার বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, আবার বিশ্বের বুকে বাংলাদেশ একটা সম্মানজনক আসন অধিকার করতে পারবে বলে আমি মনে করি। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশা করতেই পারি। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল ডিবিসির বিশেষ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।